প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে শুরু করব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সিআরপিসি। এই সাবজেক্ট থেকে বেশ কয়েকটি টপিক আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলোই রাখা হয়েছে। আজকের ক্লাসটা একটু সহজ হবে, আগামী কালকের ক্লাস একটু কঠিন হবে আশা করছি। আজকের অবশ্য শেষের টপিকটা একটু কঠিন আছে, তবে প্রথম টপিকটা খুবই সহজ, শুধু একটু পড়ে নিলে হবে আপনাদের। টপিক ওয়ানে কি আছে? ক্লাসেস অ্যান্ড পাওয়ার্স অফ ক্রিমিনাল কোর্টস, ফৌজদারি আদালতের ক্ষমতা বা এখতিয়ার এবং প্রকারভেদ। বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? এইভাবে যদি প্রশ্ন আসে আপনাকে, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ বলে 6 ধারার বিধান মতে 2 শ্রেণীর আদালত আছে। এটা বলতে হবে প্রথমে। একের কতে আছে হচ্ছে দায়রা আদালত সমূহ, এবং একের খতে আছে ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। এখন এই যে এখানে একের ক খ যদি না দেন তাও হবে, আপনি 6 ধারা শুধু বলতে পারলে হবে। উপধারা একের ক খ না বললেও হবে, জাস্ট আপনি 1 2 দিয়ে দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত এভাবে লিখলেও হবে। তারপরে ম্যাজিস্ট্রেট আদালত সমূহ আবার ফার্দার 2 টাইপস আছে, 2 প্রকারের: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমূহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। যারা আদালতে যান, নিয়মিত কোর্টে যান, তারা জানেন যে এই আদালতগুলো কিভাবে বিন্যস্ত আছে। তাদের কাছে এই চ্যাপ্টারটা খুবই সহজ হবে। আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সমূহ 4 শ্রেণীর। কি কি? মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ সিএমএম বলি আমরা সংক্ষেপে, এবং অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ মেট্রোপলিটন এলাকার বাইরের যে জেলাগুলো আছে সেই এলাকার জন্য সিজেএম। তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকাতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বলে রাখা ভালো যে মহানগর এলাকায় বা মেট্রোপলিটন এলাকায় কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে না। অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে হলে মিনিমাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে হবে। এবং তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ব্যাখ্যা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই যে অতিরিক্ত চিফ এবং অতিরিক্ত চিফ, যেটা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরা কিন্তু ওই অতিরিক্ত চিফ হচ্ছে চিফেরই সাথে ধরতে হবে, মানে অন্তর্ভুক্ত। যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন না, তখন তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত চিফ। তারপরে 9 ধারায় বলা হচ্ছে বাংলাদেশের দায়রা আদালত সমূহ নিম্নরূপ। এবার ম্যাজিস্ট্রেট গুলো শেষ হলো, আবার দায়রাতে ফেরত আসছে। প্রথমে দায়রা দিয়ে শুরু হলো, এবার দায়রা দিয়ে শেষ হবে। দায়রা আদালত বা সেশন কোর্ট 3 প্রকার: দায়রা আদালত বা দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত এবং যুগ্ম দায়রা জজ আদালত। সেশন জাজ কোর্ট, অ্যাডিশনাল সেশন জাজ কোর্ট এবং জয়েন্ট সেশন জাজ কোর্ট। জয়েন্ট সেশন জাজ জাজ কোর্টকে বলা হয় হচ্ছে সাব জাজ। প্রতিটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত এবং মহানগর এলাকায় একটি মহানগর দায়রা আদালত থাকবে। সরকার গেজেটের মাধ্যমে দায়রা আদালত সমূহের বসার স্থান নির্ধারণ করে দিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান হবে না, বাংলাদেশের সংবিধান, এটাই সঠিক। 1972-এর 133 নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি কর্তৃক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগ প্রাপ্ত হন। 10 ধারায় বলা হচ্ছে বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ নিম্নরূপ: জেলা ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ জেলা প্রশাসক অত্র আদালতের বিচারক হবেন। ডিসি বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি বা ডিস্ট্রিক্ট কমিশনার, তিনি যখন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তখন তিনি ডিসি, এবং যখন বিচারিক দায়িত্ব পালন করেন তখন বলা হয় তাকে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং তাকে সহযোগিতা করার জন্য আছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,
সহকারী জেলা প্রশাসক অত্র আদালতের বিচারক হবেন, আমরা এডিসি বলি সংক্ষেপে। অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সমূহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট বলি আমরা। সহকারী জেলা প্রশাসক অত্র আদালতের বিচারক হবেন। আচ্ছা, আকাশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটটা তো স্যার অতিরিক্ত জেলা প্রশাসক বসে স্যার, আমার যতটুকু জানা মতে। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী জেলা প্রশাসক অত্র আদালতের, এখানে এডিসি যে রেভিনিউ আছে, হ্যাঁ, রেভিনিউ কোর্টগুলোতে আপনার অতিরিক্ত জেলা প্রশাসক বসেন। এখানে সহকারী জেলা প্রশাসকও যখন সিনিয়র পদে যান তখন বসেন, তারপর আমি এটা দেখে দিবনি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে অতিরিক্ত ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা নির্বাহী কর্মকর্তা গণ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন, মোবাইল কোর্টের কাজগুলো করে থাকেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দ্বারা ভ্রাম্যমাণ আদালত সমূহ পরিচালিত হয়। বর্তমানে তো আবার যারা আর্মি আছেন তাদেরকেও আবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে। হ্যাঁ, আতাউর ভাই। আতাউর ভাই, কথা বলতে হবে, লাইন অন আছে। দায়রা আদালতের শ্রেণীবিভাগ এবং এদের দণ্ড আসসালামু প্রদানের আলাইকুম। ক্ষমতা উল্লেখ করুন। বলেন ভাই, সালাম দিয়ে সময় নষ্ট করার দরকার নাই। সালাম দিতে চাইলে সকালে সালাম দিয়ে দিবেন আমাকে মেসেজ করে। আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার দরকার নেই ভাই। সালাম এবং সালামের জেলা উত্তর দিতে গিয়ে সময় আচ্ছা, নষ্ট হয়। জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আসলে সালাম না দিলে মনে হয় কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। আসলে বলতে বলেন বলেন। চাচ্ছিলাম যে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কি আলাদা কোনো এজলাস এজলাস তো দেখি না। এটা কি আলাদা কোনো ইয়ে আছে, এজলাস আছে? যেমন আমাদের রাজশাহীতে যখন আমরা যাই, এখানে তো আলাদা কোনো এজলাস দেখা যায় না। জেলা ম্যাজিস্ট্রেট আদালত নিজে কখনো এজলাসে বসেন না। ওনার দায়িত্বটাই হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিএম কোর্ট পরিচালনা করেন। বুঝতে পারলেন? সকল সকল দায়িত্ব তার মানে এডিসি হ্যাঁ, এডিসি কে বিচারিক দায়িত্বটা উনি বলছিলেন যে। ডেলিগেট করে রেখেছেন। উনি জেলা ম্যাজিস্ট্রেট নিজে এজলাসে না বসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়ে সব কাজ করিয়ে নেন, বিচারিক কাজগুলো, ঠিক আছে। আচ্ছা। দায়রা আদালতের শ্রেণীবিভাগ 9 ধারায় আছে, একটু আগে আমরা পড়েছি। যদি প্রশ্ন এইভাবে আসে যে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে এবং নম্বর যদি 6, 7, 8, 9, 10 এরকম বেশি হয়, সেক্ষেত্রে সবই লিখতে হবে। আর যদি ভেঙে ভেঙে আসে অল্প করে, সেক্ষেত্রে যেমন দায়রা আদালতের কথা বলা হচ্ছে এখানে, 3 ধরনের নয়, একটু আগে পড়লাম। এখানে দেখেন দায়রা আদালত কয় শ্রেণীর, এর সাথে আবার আরেকটু প্রশ্ন যুক্ত করা আছে এদের, অর্থাৎ দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা, মানে কি কি পানিশমেন্ট দিতে পারে, সেইটা একটু অতিরিক্ত যুক্ত হয়েছে, সেটা পড়ে নিই। 31 ধারায় আছে দায়রা আদালত সমূহ, মানে 3 প্রকার দায়রা আদালত কি কি দণ্ড প্রদান করতে পারেন। দায়রা ও অতিরিক্ত দায়রা জজ সেম পাওয়ার এক্সারসাইজ করেন, আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবেন। অর্থাৎ পেনাল কোডে যে 5 প্রকারের দণ্ড, এছাড়া অন্যান্য আইনে যত দণ্ড আছে সবই প্রদান করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মৃত্যুদণ্ড দেন তাহলে হাইকোর্টের পারমিশন লাগবে, যেটাকে বলা হয় ডেথ রেফারেন্স। আমরা পড়বো 374 ধারায় ডেথ রেফারেন্স পাঠাতে হয়, হাইকোর্টের পারমিশন নিতে হয় এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। না হলে এক্সিকিউশন করা যাবে না, অর্থাৎ ফাঁসি দেওয়া যাবে না হাইকোর্ট পারমিশন না দিলে। যুগ্ম দায়রা জজ, তাহলে দায়রা জজ অর্থাৎ সেশন জাজ এবং অ্যাডিশনাল সেশন জাজ যে কোনো দণ্ড দিতে পারবে, পেনাল কোডে না, যে কোনো আইনের যে কোনো দণ্ড, যদি তারা বিচার করার ক্ষমতা প্রাপ্ত হয় সেক্ষেত্রে। আর যুগ্ম দায়রা জজ আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত, তাহলে
এই কথাটুকু দ্বারা বোঝা যাচ্ছে এই 3 প্রকারের কারণ দিতে পারবেন না। তার মানে 10 বছরের অধিক দিতে পারবেন না, এর অর্থ হচ্ছে 10 বছর পর্যন্ত দিতে পারবেন, তার নিচে দিতে পারবেন। কিন্তু 10 বছরের উপরে, 10 বছরের নিচে বলতে আমরা 7 বছর দেখি, 7 বছরের নিচে 5 বছর আছে, 5 বছরের নিচে 3 বছর আছে, 2 বছর আছে, 1 বছর আছে, 6 মাস আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম। তার মানে 10 বছরও দিতে পারবেন, কিন্তু 10 বছরের উপরে দিতে পারবেন না। আর যাবজ্জীবন তো 10 বছরের উপরে, এবং মৃত্যুদণ্ড তো তারও উপরে। তাই ম্যাক্সিমাম 10 ইয়ার্স ইমপ্রাইজনমেন্ট দিতে পারবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সরি, জয়েন্ট সেশন জাজ। ডিস্ট্রিক্ট জাজ বললে আবার সিভিল কোর্টের বিচারক হয়ে যাবে। তাহলে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবেন, মানে 10 এবং তার নিচে। এই হয়ে গেল দণ্ড প্রদানের ক্ষমতা 3টা সেশন জাজ বা দায়রা জজের। এবার ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা আমরা আলোচনা করব। 32-এ আছে সাধারণ ক্ষমতা ম্যাজিস্ট্রেটগণের। যদি ক্ষমতা বলে শুধু 32-এ সাধারণ ক্ষমতা উল্লেখ করবেন। যদি নম্বর কমের জন্য আসে, 5 নম্বরের জন্য হলে এতটুকু এনাফ, কিন্তু যদি 7, 6 এ ধরনের আসে তাহলে এদের নিচের অংশটুকু দিতে হবে, 29, 33 ক, 29 গ সহ। আচ্ছা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নির্জন অবরোধ সহ সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং অনধিক 10,000 টাকা অর্থদণ্ড দিতে পারেন। তাহলে এখানে 5 এবং 10,000। আর দ্বিতীয় শ্রেণীর 3 এবং 5,000। এবং এখানে প্রথম কথাটা আছে, এই প্রথম কথাটা কেটে তৃতীয় করে নেন। এখানে ভুল করে প্রথম আছে, তা তৃতীয় করে নেন, বোঝাই যাচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন অবরোধ সহ সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং অনধিক 2,000 টাকা অর্থদণ্ড প্রদান করতে পারেন। এই হয়ে গেল ম্যাজিস্ট্রেটের 32 ধারা অনুসারে সাধারণ ক্ষমতা। আবার অত্র কার্যবিধি 33 ক ধারার বিধান মতে বা 33A ক্যাপিটাল এ এবং 29C বা গ ধারার বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ 33 ক ধারায় সর্বোচ্চ 5 বছরের পরিবর্তে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করার ক্ষমতা প্রদান করা হয়েছে। 5 থেকে একটু বৃদ্ধি করে 7 করা হয়েছে। এখানে অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদানের ক্ষমতা কি? ক্লাস শেষে একবারে প্রশ্ন করলে ভালো হয়, তারপরে মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার, এই যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি নির্জন কারাদণ্ড দিতে পারে, এটা একটু জানার বিষয় ছিল। বিয়ার একটা আছে কি? আমার তো মনে হয় না স্যার। আচ্ছা, এখনই খুলে দেখি। 32 বিয়ার একটা আছে আপনার সামনে? কাছে নেই, অন্য জায়গায় আছে। আমার ছোটি বই তো, হয়তো ভুল থাকতেও পারে বইতে। 32, 121 পৃষ্ঠা। হ্যাঁ, এটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন অবরোধ সহ, এই কথাটুকু কেটে দেন। ধন্যবাদ। জি স্যার। হ্যাঁ, মানে এই অংশটুকু আমার যেটা মনে পড়ছে, একজন একটু আমাকে হেল্প করেছিল। তার মানে উপরের জি। একটা লিখেছে, লিখে কপি করে নিচে পেস্ট করেছে, তাই ভুলগুলো জি। হয়েছে। 2 বছরের আচ্ছা। অনধিক কারাদণ্ড এবং 2,000 টাকার অনধিক অর্থদণ্ড, এই কথাই লেখা আছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। ধন্যবাদ ভাই। এটা জি স্যার। আপনারা কারেকশন করে নেন এবং আমি ক্লাস শেষে এটা কারেকশন করে ফেলবো এই অংশটুকু। আচ্ছা, তো লাইনে থাকেন আপনি, নয়েজ না হলে।
এবার আমরা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান। অর্থদণ্ডকে অনেক সময় জরিমানা বলা হচ্ছে, কিন্তু আপনারা লিখিত পরীক্ষায় অর্থদণ্ডকে জরিমানা নিজেরা বলবেন না। আহ, বিশেষ করে 53 ধারায় যদি লিখতে হয়, যেমন গতদিন পেনাল করে 53 ধারার কথা বলছি, সেখানে অর্থদণ্ডই লিখবেন। জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান 33-এর ধারার বিধান মতে এখানে 33 জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে নিম্নরূপ সাজা প্রদান করা যেতে পারে। আমরা পেনাল কোডেও এটা জানি। জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে সাজার পরিমাণ যে কোনো ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যে সাজা প্রদান করতে পারেন তার চেয়ে অধিক হবে না। অর্থাৎ এখানে যদি ম্যাক্সিমাম একজন ম্যাজিস্ট্রেট 10 বছর দিতে পারেন, তো তিনি যদি অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিতে চান তাহলে তাকে 10 বছরের কম কারাদণ্ড দিতে হবে, 7 বছর দিল। এবং অর্থদণ্ড যদি কিছু দেন, সেটা অনাদায়ে আবার এর সাথে হয়তো বা 1 বছর অ্যাড হয়ে টোটাল 8 বছর হতে পারে। কিন্তু তিনি যদি প্রথমেই 10 বছরই দেন, সর্বোচ্চ কারাদণ্ড দিয়ে দিলেন, এর সাথে আবার অর্থদণ্ড অনাদায়ে আরো 1 বছরের কারাদণ্ড, তাহলে 10 আর 1 11 হয়ে যাবে। তার মানে তার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাই এটা দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অপরাধের জন্য নির্ধারিত মূল সাজার 1/4 বেশি সাজা হবে না। অর্থাৎ যদি একজন ব্যক্তির সাজা হয় 10 বছর, তাহলে 1/4 2.5 বছর হয়, সেটা তো সম্ভব হচ্ছে না কারণ সর্বোচ্চ ক্রস করছে তাই। কিন্তু যদি দায়রা জজ দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার হবে, কারণ দায়রা জজ তো 10-এরও বেশি দিতে পারেন। তাহলে 12.5 বছর হতে পারে। দায়রা জজ যদি 10 বছরের কারাদণ্ড দেয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরো যদি 2.5 বছর দেয়, তাহলে 12.5 বছর হতে পারে। জরিমানা বা অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড প্রদান করতে হবে তা প্রদত্ত মূল সাজার সাথে অবশ্যই কি হবে, যোগ হবে। এই 3টা পয়েন্ট মনে রাখবেন। এখানে 2 বা 3-এর জন্য প্রশ্ন আসতে পারে। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, সেটা আমরা দেখব 29 গতে। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারণের দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। বিচারের ক্ষমতা অর্পণ করতে পারবে, কিন্তু এখানে 10 বছরের কথা বলা হচ্ছে, 10 বছরের অধিক নয়। তার মানে যে অপরাধের জন্য সর্বোচ্চ কারাদণ্ড 10 বছর, এ ধরনের মামলার বিচার করার ক্ষমতা দিবেন। মানে এখানে ট্রায়াল জুরিসডিকশন দিবেন বা পাওয়ার অফ ট্রায়াল, বিচার করার ক্ষমতা দিবেন। তাই বলে এই না যে তাকে 10 বছর সর্বোচ্চ কারাদণ্ড দেওয়ার ক্ষমতা দিল। তিনি সর্বোচ্চ 7 বছরই দিতে পারবেন। কারণ যেহেতু তিনি অতিরিক্ত ক্ষমতা প্রাপ্ত, তাই তিনি 5-এর থেকে একটু অতিরিক্ত 7 বছর পর্যন্ত সাজা দিতে পারবেন ঠিকই, কিন্তু তিনি 10 বছর দিতে পারবেন না। কিন্তু মামলা যেটার সর্বোচ্চ সাজা 10 বছর, সেই মামলার বিচার করতে পারবেন, এরকম বলা হচ্ছে। এছাড়াও অত্র কার্যবিধির 260 ধারা বিধান মতে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতাও এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থাকবে। টপিক 1, আদালতের শ্রেণী বিভাগ এবং ক্ষমতাগুলো মোটামুটি এতটুকুই, এর বাইরে খুব একটা দরকার নাই। টপিক 2, টপিক 2তে ফাইলিং ক্রিমিনাল কেসেস, ফৌজদারি মামলা দায়ের। কি কি পদ্ধতিতে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়, ওইসব পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। তাহলে এখানে আমরা যেটাকে বলি ফাইলিং, এই ফাইলিং কত প্রকারে করা যায় ফৌজদারি মামলা, সেটা আমরা দেখব। এখানে কিছু বর্ণনামূলক মানে সূচনামূলক কথাবার্তা আছে, এইটা দেওয়াটা বাধ্যতামূলক না। যদি মনে রাখতে পারেন নিজের ভাষায় কিছুটা লিখবেন। এই অংশটুকু খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা দিলে আপনার লেখাটা একটু পরিপূর্ণ হবে। অর্থাৎ প্রশ্ন যদি বড় আসে, সরি, প্রশ্ন যদি বেশি নম্বরের জন্য আসে, তো প্রশ্নকে বড় করার জন্য এই ধরনের কিছু সূচনামূলক কথা লেখা যেতে পারে, যেহেতু এটি একটি বর্ণনামূলক প্রশ্ন তাই। ফৌজদারি মামলা দায়ের করার পদ্ধতি। ফৌজদারি মামলা থানা অথবা আদালত দুই জায়গায় দায়ের করা যায়। যখন একটি মামলা থানায় দায়ের করা হয় তখন তাকে বলা হয় জেনারেল রেজিস্টার বা জিআর মামলা।
আর যখন আদালতে দায়ের করা হয় তখন তাকে বলা হয় কমপ্লেন্ট রেজিস্টার বা সিআর কেস বা নালিশি মামলা। তো ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধান অনুযায়ী এসব মামলা দায়ের করতে হয়। এখন একটু আগে যে দুই প্রকারের মামলার কথা আমরা জানলাম সেটাই পড়বো। একের কতে জিআর মামলা, আর থানায় আরেকটা আছে হচ্ছে একের খতে নন জিআর বা নন এফআইআর মামলাও আছে। আচ্ছা, জিআর মামলা হচ্ছে আমলযোগ্য যেগুলো 154 ধারায় আছে। এটার জন্য এটাকে আবার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআরও বলা হয়। আর এইটা যদি দায়ের করা হয় কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, গুরুতর অপরাধের ক্ষেত্রে, এখানে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই কিন্তু পুলিশ তদন্ত শুরু করতে পারে এবং আসামিকে গ্রেপ্তার করতে পারে। এখানে 156 ধারা মোতাবেক। কি কারণে এটা গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হলো? কারণ অপরাধ করে আসামি এলাকা থেকে পালিয়ে চলে যেতে পারে, তাই তাকে দ্রুত ইনস্ট্যান্ট অ্যারেস্ট করার জন্য এই ক্ষমতাটা পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশের এটা একটি প্রশাসনিক ক্ষমতা। পুলিশ প্রশাসনিক ক্ষমতা বলে আসামিকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? সোপর্দ করবেন। সেটাকে আবার আমরা কি বলি? চালান দেওয়া। ম্যাজিস্ট্রেটের কাছে গ্রেপ্তার দেখাবে, ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারকে অ্যাপ্রুভ করবে, তারপরে এই আসামিকে আবার রিমান্ডে পাঠানো হবে, না জামিনে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ মুক্তি দেওয়া হবে, না তাকে সেফ কাস্টাডি বা আহ, হাজতখানায়, অর্থাৎ এখানে কাস্টডি বলতে এখানে জেল কাস্টডি বা হাজতখানায় রাখার কথা বলা হচ্ছে, সেখানে রাখা হবে, এটা সিদ্ধান্ত নেবে ম্যাজিস্ট্রেট। নন জিআর বা এফআইআর মামলা হচ্ছে জিডি 155 ধারায়, যেগুলো নন কগনিজেবল অফেন্স, সেইটার ক্ষেত্রে সাধারণ ডায়েরি করা হয়। আহ, এবং সেই সাধারণ ডায়েরি থেকে কিন্তু উৎপত্তি হয় নন জিআর কেসের। সিআর মামলা বা নালিশি মামলা হচ্ছে আদালতে এসে নালিশ এর মাধ্যমে, অভিযোগ পেশের মাধ্যমে মামলা যেটা হয় সেটাই। এবং এটা ফৌজদারি কার্যবিধি 200 ধারায় বাদী বা উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক। এক্ষেত্রে এটা মনে রাখবেন, যখন ফাইলিং করা হয় এই ফাইলিংটাকে আবার এফআইআর হিসাবে আদালত কি করতে পারে? থানায় পাঠাতে পারে। তখন সেটা সিআর থেকে জিআর এর রূপান্তর হতে পারে, এরকমও হয় অনেক সময়। আবার সেটাকে যদি সিআরই রাখা হয় তখন আদালত মনে করতে পারেন, যদি প্রাইমা ফেসি কেস ভালো না থাকে, আমলে গ্রহণ নাও করতে পারেন। আবার প্রাইমা ফেসি কেস আছে কিন্তু তদন্ত যদি দরকার হয় সেক্ষেত্রে আদালত তদন্তের সিদ্ধান্ত দিতে পারেন। এলাকার কোনো প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান বা থানার ওসি বরাবর বা পিবিআই, সিআইডি, এভাবে বিভিন্ন সংস্থাকে বা ব্যক্তিকে তদন্তের জন্য দিতে পারেন। তদন্ত রিপোর্ট আসার পরে সেটার উপরে ভিত্তি করে আদালত হয় আম, ওই নালিশটি খারিজ করে দিবেন যদি কোনো সত্য তা না থাকে প্রাথমিকভাবে, মানে প্রাইমা ফেসি কেস না থাকে। আর যদি মনে হয় যে সত্যতা আছে, প্রতিবেদনে আসে, তাহলে পরে আমলে নিবেন। তো মামলা ফাইলিং করার সময় আমলে নিক বা তদন্ত হয়ে আসার পরে আমলে নিক, এই আমলে নেওয়ার পরে আবার দুইটা কাজ করতে পারবেন। এক, ডিরেক্ট ওয়ারেন্ট দিতে পারেন মানে গ্রেপ্তারি পরোয়ানা, অথবা সমন দিতে পারেন আসামি বা আসামিদের বরাবর। সমন দিলে একটা নোটিশ যাবে, নোটিশে উল্লেখ করা থাকবে কত তারিখে আদালতে হাজির হতে হবে। হাজির হলে ডেফিনেটলি স্যারেন্ডার দিয়ে জামিনটা নিতে হবে প্রথমেই। আর উল্লেখ করা থাকবে কোন আদালতের মামলা, তারপরে কত ধারা মামলা, এগুলো ইনফরমেশন থাকবে সমনের, যদি আপনারা ফর্ম দেখে থাকেন তাহলে। কেউ যদি সমনের ফর্ম না দেখে থাকেন আমাকে বলবেন, আমি সমনের ফর্ম ছবি তুলে পাঠিয়ে দেব গ্রুপে। অথবা যদি মনে করে যে মামলা পরিচালনা করার কোনো কিছু মানে কারণ নাই, তাহলে এখানে 202 ধারার বিধান মোতাবেক পরোয়ানা স্থগিত রেখে ম্যাজিস্ট্রেট নিজে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসারকে অনুসন্ধান বা তদন্তে নিয়ে যেতে দিবেন। এখানে তদন্তের কথা তো একটু আগে বললাম, অনুসন্ধান অনুসন্ধান কিন্তু ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে পরিচালিত হয়, আর তদন্ত কিন্তু পুলিশ করে। এমসিকিউ যারা রিসেন্টলি আমার কাছে পড়েছেন, ফাইনাল টাচ নোটে এটা ক্লিয়ার করা ছিল এবং একটা এমসিকিউ প্রশ্ন দিয়েছিলাম যে কে অনুসন্ধান করতে পারে এই টাইপের। নালিশ খারিজ, এখন যদি মনে হয় যে প্রথমেই যে মামলাটা নেওয়ার মতো কোনো গ্রাউন্ড নাই, কারণ নাই, তাহলে 203 ধারে মামলাটা কি করে দিবেন? খারিজ করে দিবেন। অথবা তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট আসার পরেও যদি দেখে যে
এটা মামলা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, মিথ্যা মামলা করেছে, তাহলে সেটা খারিজ করে দিবেন। কেন খারিজ করলো সেটা আবার লিপিবদ্ধ করবেন। তো এই ছিল ফাইলিং সংক্রান্ত বিষয়। এবার একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলার পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় থানায় জিআর মামলা করেছে, আবার একই বিষয়ে জিআর মামলা করলে সেটা অবশ্যই কি হয়, তদন্ত হয়, তদন্তর পরে ফাইনাল রিপোর্ট বা চার্জশিট হয়। তো এই এই ধরনের একটা মামলা যেটা তদন্ত চলছে, মামলার এখনো চার্জশিট আসেনি বা কোনো তদন্ত রিপোর্ট আসেনি, যেটাকে পুলিশ রিপোর্ট বলি, পিআর বলি সংক্ষেপে, পুলিশ মামলা হয়ে আছে এখনো, সেটা বিচারিক মামলা হিসেবে ট্রিট করা হচ্ছে না। এই অবস্থায় একই ঘটনাকে কেন্দ্র করে যদি আরেকটা নালিশি মামলা করা হয়, মানে সিআর মামলা, একই ঘটনাকে কেন্দ্র করে একই পক্ষদের মধ্যে যদি একটি মামলা চলাকালীন, জিআর মামলা চলাকালীন আরেকটি যদি সিআর মামলা আদালতে চলে আসে, সেক্ষেত্রে পদ্ধতি কি হবে? 200D ধারার বিধান মতে একই অপরাধ বিষয়ে থানার দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালত অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন তা নিম্নে আলোচনা করা হলো। কি করবেন? 3টা পয়েন্ট আছে। নালিশি মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত রেখে, অর্থাৎ এই যে পরে যে সিআর মামলাটা হলো, সিআর মামলাটা স্থগিত রাখবে, মানে এটা মামলা হয়নি এরকম একটা রেখে দিবে। উক্ত বিষয়ে থানায় দায়েরকৃত মামলা তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট তলব করবেন, মানে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য বলবেন, তলব করবেন। এবং 173 ধারার বিধান মতে তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করলে উক্ত মামলার অনুসন্ধান বা বিচারিক কার্যক্রম একই সাথে করতে পারবেন। তার মানে এখানে সিমুলটেনিয়াসলি একসাথে চলতে পারবে। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ না করলে, অর্থাৎ জিআর মামলার রিপোর্ট, এফআইআরটি যদি দেওয়া হয় বা মামলা অগ্রসর হওয়ার কারণ নাই, মামলার সত্যতা নাই, প্রাইমা ফেসি নাই, গ্রাউন্ডস নাই, মিথ্যা মামলা করেছে মনে হচ্ছে, সেক্ষেত্রে এই সিআর মামলা যে স্থগিত করেছিল সেটা আবার কিন্তু অনুসন্ধান বা বিচার কার্য অগ্রসর হবে না। অর্থাৎ জিআরটা যদি ফেল করে তাহলে সিআরটা কিন্তু আবার চালু হবে। আশা করি বুঝতে পেরেছেন। নারাজি কি? নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? নারাজি, আমার মনে পড়ছে যে এই সিআরপিসির অংশটা আমার আগের যে নোট রিভিশন করা হয়নি, এই কারণে কিছু কিছু জায়গায় এখনো ভুল থেকে গেছে, সেটা রিভিশন করে দিব আমি। আর অবশ্যই ফাইনাল টাস্ক নোটে আমি এই নোট দেওয়ার সময় আমি বলে দেবো এই নোটের কোথায় কোথায় কারেকশন করতে হবে। তারপরও ভিডিওতে আমি তো বলে দিচ্ছি। তারপরও আমি আশা করি ঈদের মধ্যে কাজগুলো করে ফেলতে পারবো। নারাজি শব্দের আক্ষরিক অর্থ হলো রাজি না হওয়া বা সম্মত না হওয়া, মানে আমি রাজি না এরকম। তদন্ত প্রতিবেদন দ্বারা সংক্ষুব্ধ মামলার, এখানে যে কোনো পক্ষ কথাটা লিখা আছে, তো যে কোনো পক্ষ এই কথাটা কেটে থাকলে এটা একটা কনফিউশন তৈরি করে। আসলে নারাজি আসামি পক্ষ কখনো দিতে পারে না, একটু আপনারা লিখে নেন। আসামি পক্ষ কখনো নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না, কারণ নারাজি দাখিল করবে হচ্ছে যে মামলা করেছে বাদী পক্ষ বা মামলার মানে নালিশকারী পক্ষ, যারা মামলা দায়ের করেছে, এজাহারকারী পক্ষ বা নালিশকারী পক্ষই সবসময় এই নারাজি দরখাস্ত দাখিল করবে। কারণ তদন্ত করেছে কার মামলার, যে মামলা করেছে তার মামলা তদন্ত হয়েছে, তো তার এখানে কি করবে, না, নারাজি দেওয়ার অধিকার আছে। আসামি পক্ষ নারাজি দেওয়ার জন্য অধিকারী না। যখন, তাহলে এখানে মামলার দ্বারা সংক্ষুব্ধ মামলার এখানে নালিশকারী পক্ষ লিখে রাখেন। বা এখানে যে কোনো কথাটা কেটে দিলেও হবে, অথবা আপনি নালিশকারী পক্ষ দিলে বেটার হয় আরো। আপনি জাস্ট যে কোনো কথাটা কেটে দেন, তাহলে অনেকটা সমাধান হয়ে যাচ্ছে। বা আসামি পক্ষ পারে না, নালিশকারী পক্ষ যখন এর বিরুদ্ধে আপত্তি দাখিল করেন তখন এটিকে বলা হয় নারাজি দরখাস্ত। আমি মনে করেন বাদী মামলা করলো, সেই মামলা তদন্ত হলো, তদন্ত রিপোর্ট মন মতন হলো না, 5টা সেকশনে মামলা করেছিল, 2টা টিকলো, ভারী ভারী কঠিন সেকশন গুলো টিকলো না, সেক্ষেত্রে পছন্দ হলো না তদন্ত, বললো যে এটা মানি না, আবার তদন্ত দেওয়া হোক, অথবা এর আগে থানার ওসি তদন্ত করেছে,
এই তদন্ত না মেনে এবার আরেকটু বড় পিবিআই কে বা সিআইডি কে তদন্তের জন্য দেওয়া হোক। ফৌজদারি কার্যবিধির কোথাও নারাজি দরখাস্তের বিষয়ে উল্লেখ করা না থাকলেও নারাজি দরখাস্তের বিষয় উল্লেখ করা নাই, কিন্তু সিআরপিসি কোথাও নাই, কোনো সেকশনেই নাই। দীর্ঘদিন যাবৎ আমাদের বিচারাঙ্গনের ম্যাজিস্ট্রেট বা বিচারক কর্তৃক এ ধরনের দরখাস্ত গ্রহণ পরবর্তী শুনানি অন্তে তা মঞ্জুর অথবা না মঞ্জুরের প্রথা চলে আসছে। নারাজি দরখাস্ত দিলে মঞ্জুরি হয়, না মঞ্জুর হওয়ার খুব একটা কারণ দেখি না, এবং কম হয়, না মঞ্জুরও হয় কিন্তু কম হয়। তাহলে এই ধরনের একটা প্রথা চলে আসতে থাকায় এটি আইনগত অবস্থান লাভ করেছে, মানে এটা কাস্টম থেকে চলে আসছে আইন। আইন আইনের উৎস যদি আমরা পড়তে যাই যে সোর্স অফ ল, তাহলে কিন্তু প্রথা এটা একটা কিন্তু কাস্টম। তাই এটা কাস্টমারই একটা ল, কাস্টম থেকে আসছে। কেস ল এর মাধ্যমে আমরা এটাকে আরো ক্লিয়ার করব, কারণ যেহেতু বিআর অ্যাক্টে নাই, কেস ল তো মাস্ট। যেখানে বিআর অ্যাক্টের সেকশনে কোনো কিছু থাকবে না, সেখানে কেস ল দিয়ে আমরা সেটাকে অবশ্যই কি করব, আমরা একটু উত্তরটাকে স্ট্রং করার চেষ্টা করব। নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেটের পদক্ষেপটা কেমন হবে? তদন্ত প্রতিবেদন বা সংক্ষুব্ধ হয়ে কোনো পক্ষ যদি, এখানে কোনো পক্ষ বলে এখানে বাদী পক্ষ, বাদী শব্দটা লেখা ঠিক হবে না, নালিশকারী পক্ষ বা এজাহারকারী পক্ষ লিখতে পারেন, বিজ্ঞ আদালতে নারাজি দরখাস্ত দাখিল করেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তা হয় মঞ্জুর করবেন নচেৎ তা নামঞ্জুর করবেন। উক্ত ক্ষেত্রে বিজ্ঞ আদালতে যে যে পদক্ষেপ গ্রহণ করবে তা নিম্নে আলোচনা করা হলো। তাহলে নারাজি দরখাস্ত মঞ্জুর হওয়ার পরবর্তী পদক্ষেপ, যদি মঞ্জুর হয় তাহলে কি কি পদক্ষেপ নিবে সেটা শাহজাহান আলী বনাম বেলায়েত হোসেন, 47 ডিএলআর 1995, 479 পৃষ্ঠায়। আমি আবারও বলছি কেসল কিভাবে লিখতে হবে। আপনি মনে করেন যে শাহজাহান আলী বললাম বেলায়েত হোসেন, হয় এতটুকু লিখবেন, অথবা 47 ডিএলআর 1995, 179, এতটুকু লিখবেন। তার মানে হয় গ্রিন অংশটুকু লিখবেন অথবা ব্লু অংশটুকু লিখবেন, যে কোনো একটা অংশ লিখলেই হবে। আর যদি পারেন দুইটা অংশই লিখবেন, নো প্রবলেম। দুইটাই মানে তিন ভাবেই লেখা যায়, দুইয়ের কম্বিনেশনে অথবা যে কোনো একভাবে। এই মামলায় বলা হয়েছে নারাজি পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, নারাজি দরখাস্ত যদি মঞ্জুর হয় এর পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কি পদক্ষেপ নিবেন। তো একটা কেস ল এর থেকে আমরা উত্তর করছি যে নারাজি পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ, অর্থাৎ যখন মামলা ফাইলিং করা হয় নতুন ভাবে, তখন এটাকে 200 ধারায় বাদীকে পরীক্ষা করা হয়, অর্থাৎ জবানবন্দি না হয়, ঠিক সেইভাবেই এটাকে ট্রিট করতে হবে। তাই বলা হচ্ছে এটি একটি নতুন অভিযোগের মতন অতএব। এবং এমন পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190(1) ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে বিবেচনা করে তিনটি কাজ করতে পারবেন। কি কি তিনটি কাজ? তো দরখাস্তকারীর দরখাস্তকারী বলতে যে বাদী আমরা বলি সাধারণ ভাষায়, বাদীর জবানবন্দি গ্রহণপূর্বক তা আমলে গ্রহণ করতে পারেন বা অনুসন্ধান এর নির্দেশ দিতে পারেন, কিংবা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। তাহলে এইখানে তিনটা প্রসেস, অর্থাৎ নতুন মামলা করলে যা হবে সেটাই আবার রিপিট হবে। আর নারাজি দরখাস্ত না মঞ্জুর হওয়ার পরবর্তী পদক্ষেপ, যদি মঞ্জুর না করেন যে না এই মামলা নারাজি দেওয়া দরকার নাই। আমার কাছে একটা মামলা আসছিল, 3বার নারাজি পিটিশন দিয়েছিল, 3বার দেওয়ার পরে আর নারাজি পিটিশন কি করেনি, মঞ্জুর করেনি। এবং সর্বশেষ তৃতীয়বার যে তদন্ত রিপোর্ট আসছে সেটার ভিত্তিতেই মামলা আমলে নেওয়া হয় এবং মামলা বিচার হয়। নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত হিসেবে আমলে গ্রহণ করতে বাধ্য নন, অর্থাৎ নারাজি দরখাস্ত সঠিক নিয়মে দাখিল হলেও বিজ্ঞ আদালত তা মঞ্জুর করতে বাধ্য নন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা বলে নারাজি দরখাস্ত নামঞ্জুর তথা প্রত্যাখ্যান করতে পারবেন, অর্থাৎ রিজেক্ট করে দিতে পারবেন।
এবার নারাজি দরখাস্ত রিজেক্ট বা অগ্রাহ্য বা নামঞ্জুর হলে সংক্ষুব্ধ ব্যক্তির কোনো প্রতিকার আছে কিনা, অর্থাৎ যে মামলা করলো এবং মামলা পছন্দ হলো না, তদন্ত রিপোর্ট নারাজি দিল, নারাজি আবার অগ্রাহ্য বা রিজেক্ট হলো, নামঞ্জুর হলো, সেক্ষেত্রে কি করবেন এবং কোনো প্রতিকার যদি থাকে তাহলে সেটা কোন কোন হেতুমূলে এবং কোথায় আছে। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে তার প্রতিকার হচ্ছে, নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির যে সকল প্রতিকার আছে তা নিম্ন আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি 436 ধারায় দায়রা আদালত দারাজত আদালতে বা মহামান্য হাইকোর্ট বিভাগে অনুসন্ধান বা তদন্তের জন্য আবেদন করতে পারবেন। দায়রা জজ আদালতে বা মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে পারবেন। এখানে আদেশ নামঞ্জুর দিয়ে একটা আদেশ দিবে, নামঞ্জুরও একটা আদেশ, অর্ডার, আর অর্ডারের বিরুদ্ধে রিভিশন করা যায়। নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারবেন, মানে একই বিষয়ে আবার নতুন মামলা লিখার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা সংশোধন করে নতুন ভাবে আরেকটি মামলা করতে পারবেন, একটা ফ্রেশ মামলা। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল হেতুমূলে প্রতিকার প্রার্থনা করতে পারেন, মানে নারাজি দরখাস্ত অগ্রাহ্য হয়েছে, এখন যদি নারাজি দরখাস্ত দাখিল করা হয় সেক্ষেত্রে যে প্রতিকারটা নেওয়া হবে, অর্থাৎ এই যে উপরে 3 প্রকারের প্রতিকার বললাম, উচ্চ আদালতে যদি যাওয়া হয় যে কেন নারাজি দরখাস্ত নেওয়া হলো না, মঞ্জুর করা হলো না, সেক্ষেত্রে এই ধরনের আমরা হেতুবাদ বা গ্রাউন্ডস বা অজুহাত দেখাতে পারি। যদি সংক্ষুব্ধ পক্ষ মনে করেন যে তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত না করেন, অর্থাৎ প্রথমে যে মামলাটা দায়ের করা হলো তখন নিরপেক্ষ তদন্ত করেননি এবং তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদ্ধতিতে তদন্ত পরিচালনা না করেন বা করেননি, না করেন নাও লিখতে না লিখে করেননি বললেও হবে, তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় অবৈধ লেনদেন করেছেন, তার মানে ঘুষ নিয়েছেন, সেটাকে বলছি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন, বানানটা ঠিক করে নেবেন, রাজনৈতিক। তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় অন্য কোনো অন্যায় প্রভাবের শিকার হয়েছেন, মানে ঘুষ নেননি কিন্তু অন্য কোনো প্রভাবের শিকার হয়েছেন, হয়তো আত্মীয় স্বজন, কোনো একটা পক্ষ। তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় কর্তব্যে অবহেলা করেছেন, মানে আসামির যদি পরিচিত হয় বা আসামির সাথে যদি সম্পর্ক থাকে তদন্তকারী কর্মকর্তার, তাহলে তো এই আসামিকে কি দিবে, ক্লিন চেক দিয়ে দিবে, অর্থাৎ এফআরটি দিয়ে দিবে এবং বলবে কোনো মামলার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি, তাই আসামির বিরুদ্ধে কোনো আহ, ধারার অপরাধ আমলে নেওয়ার কোনো কারণ নাই, এইভাবে তদন্ত রিপোর্ট দিবে। পুলিশের যে প্রতিবেদন সেটি অবৈধ, পুলিশ প্রতিবেদনটি অসম্পূর্ণ, এইভাবে বিভিন্ন গ্রাউন্ডস দেখিয়ে কিন্তু নারাজি পিটিশন দেওয়া যায় এবং দেওয়ার পরে নামঞ্জুর হলে আবার সেম গ্রাউন্ডে কিন্তু আবার আমরা উচ্চ আদালতেও প্রতিকার প্রার্থনা করতে পারবো। টপিক 3, ফ্রেমিং চার্জ, চার্জ গঠন বা অভিযোগ গঠন বা অভিযোগ প্রণয়ন, আজকের শেষ টপিক। এইটা এগুলো আলোচনা করার পরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব, যার যা সমস্যা তখন শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন। অভিযোগ বা দোষারোপ বা চার্জ কাকে বলে, তাহলে এখানে চার্জের বেশ কয়েকটা নাম আছে, অভিযোগ, দোষারোপ। চার্জের প্রয়োজনীয় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে, এটা প্রথম প্রশ্ন পড়ে নিই। অভিযোগ বা দোষারোপ বা চার্জ কাকে বলে, মানে ডেফিনেশন আমরা দিব, সংজ্ঞা দিব। যে কোনো প্রকারের ফৌজদারি মামলায় বিচার কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতাই হলো চার্জ। আমি বারবার একটা উদাহরণ দিই যে বিয়ের আগে গায়ে হলুদ দেওয়া, এটা যেমন একটা রীতি, গায়ে হলুদ না দিলে কিন্তু, গায়ে হলুদ ছাড়াও বিয়ে হয় কিন্তু আনুষ্ঠানিকতা পূরণ হয় না। যদি প্রপারলি একটা বিয়ের সেরিমনি করা হয়, অনুষ্ঠান করা হয়, সেক্ষেত্রে গায়ে হলুদ তো মাস্ট। তো এই যে হলুদ দিয়ে দিলাম, তো এই চার্জটাই হচ্ছে গায়ে হলুদের মতন, এবং চার্জের পরে বিচার শুরু হয় বা বিয়ে শুরু হয় গায়ে হলুদের পরে, এরকম বলতে পারি। কেন বিচার শুরুর আগে চার্জ করতে হবে, কারণ চার্জের সময় আসামি যদি দোষ স্বীকার করে নাই তাহলে তো আর বিচার করারই দরকার নাই। বিচার বলতে সাক্ষী গ্রহণ করা। তো যদি দোষ স্বীকার করে নাই, কোনো কিছু অ্যাডমিট করে, আমরা সাক্ষ্য আইন অনুসারে কি জানি যে অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভড, যেটা স্বীকার করে নিয়েছে সেটা প্রমাণের তো দরকার নাই।
তো আসামি পক্ষ যদি প্রমাণ করে যে হ্যাঁ আমি এই অপরাধটা করেছি, তাহলে বাদী পক্ষকে তো আর সাক্ষী দিয়ে কি করার দরকার নাই, মামলা প্রমাণ করার দরকার নেই। এই কারণেই সে স্বীকার করছে কিনা এটা জানার জন্য, এবং আরো কিছু ফর্মালিটিস আছে, এবং আরো কিছু লিগ্যাল গ্রাউন্ডস আছে, যেটা ল পয়েন্টে অবশ্যই চার্জ গঠন করতে হবে আনুষ্ঠানিকভাবেই। এখানে একের 2-এর 1-এর সি, এই ধারার অভিযোগ বা দোষারোপ বা চার্জকে সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা জানি যে সিআরপিসির সেকশন 2-তে কিন্তু সকল ডেফিনেশন গুলো আছে। তো সেকশন 2 সাবসেকশন 1 এবং ক্লজ 3-তে বলা হয়েছে, এই অত্র সেকশনের বিধান মতে বা ধারা বিধান মতে চার্জ অর্থ একাধিক দফা সংবলিত অভিযোগের ক্ষেত্রে যে কোনো দফা অন্তর্ভুক্ত হবে। অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দানের জন্য আনীত অভিযোগের প্রতি তার দৃষ্টি আকর্ষণের ব্যবস্থাই হলো চার্জ। বলা হয় যে আপনি এত তারিখে এতটার সময় এই স্থানে এই কাজটি করেছেন, বলেন আপনি দোষী না নির্দোষ। যদি বলে আমি নির্দোষ, তার মানে আপনি বিচার চান, তো হ্যাঁ আমি বিচার চাই, তার মানে এখানে আমি সাক্ষ্য প্রমাণ এর মাধ্যমে প্রসিকিউশন পক্ষ বা নালিশকারী পক্ষ, মামলাকারী পক্ষ প্রমাণ করুক যে আমি এই কাজটি করেছি, এটাই আমি চাচ্ছি, অর্থাৎ বিচার চাচ্ছি, মানে আমি নির্দোষ নিজেকে দাবি করছি। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া। আর যদি সে নিজেকে প্রথমে দোষী বলে, সেক্ষেত্রে তো আর বিচার হবে না, দোষ স্বীকারের উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত দিবে, রায় দিয়ে দিবে। চার্জে প্রয়োজনীয় যে সকল বিষয় উল্লেখ করতে হবে, চার্জে কি কি থাকবে সেটা 221 থেকে আমরা 224-এর মধ্যে পাই এই সেকশনগুলোতে। অপরাধের নাম সহ বিবরণ থাকতে হবে। যে কোনো অপরাধের কোনো নির্দিষ্ট নাম দণ্ডবিধিতে নাই, সে অপরাধের সংজ্ঞা সহ বিবরণ থাকতে হবে। মানে এমন একটা অপরাধ সেটা দণ্ডবিধিতে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা যদি দণ্ডবিধিতে মামলা করতে চায়, সেক্ষেত্রে সংজ্ঞাটাও এখানে বিবরণের মধ্যে নিয়ে আসতে হবে, যেন এখানে কাছাকাছি যায়, একটা অপরাধের কাছাকাছি গিয়ে তখন সেই সেকশনে আদালত এই মামলাটাকে আমলে নিবেন। যে আইনের অধীন অপরাধ সংঘটিত হয়েছে তার শাস্তির ধারা উল্লেখ করতে হবে। যদি বোঝা যায় যে হ্যাঁ এই অপরাধ হয়েছে, অবশ্যই শাস্তির ধারা উল্লেখ করতে হবে। সংজ্ঞার ধারা সাধারণত উল্লেখ করার দরকার নেই, 2 নম্বর তার ব্যতিক্রম। সংশ্লিষ্ট অপরাধটি সংগঠনের শর্তাদি উল্লেখ করতে হবে, মানে কোন পরিস্থিতিতে কোন শর্তে এইটা সংগঠিত হয়েছে। চার্জ এখানে মানে আসামি পক্ষেও এবং বাদী পক্ষের মধ্যে পূর্বশত্রুতা আছে কিনা, তারপর এখানে আসামির এই ঘটনাটি ঘটনার কোনো মোটিভ আছে কিনা, কোনো ম্যালিস আছে কিনা, মানে কি কারণে করলো, কারণ খুঁজতে হবে। চার্জ ইংরেজি অথবা আদালতের ভাষায় লিখিত হবে। একই প্রকৃতির অপরাধের জন্য অভিযুক্ত আসামি পূর্বে দণ্ডিত হলে, মানে ডাবল জিও পার্টির বিষয় যদি থাকে, পূর্ব দণ্ড সম্পর্কে উল্লেখ করতে হবে। এখানে পূর্ব দণ্ড বলতে পিসিপিআর, পিসিপিআর এই শব্দটা হচ্ছে একটা মামলা হলে, যদি সেটা জিআর মামলা হয়, তাহলে পিসিপিআর বলে একটা জায়গা আছে, সেখানে এই আসামির বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা পূর্ব থেকে, বা কোনো মামলায় সে দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা ইত্যাদি কিন্তু তথ্য থাকে, সেটার কথা চার্জে আবার উল্লেখ করা যেতে পারে। কারণ এটার উপর ভিত্তি করে আসামির যে সাজা সেটা কম বেশি হবে। অপরাধ সংঘটনের স্থান, তারিখ ও সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। সেটা প্রথমে বললাম যে আপনি এত তারিখে এত সময়ে এই সময়ে এই স্থানে এই অপরাধটি করেছেন, এভাবে বলতেই হবে। অপরাধ সংগঠনের পদ্ধতি উল্লেখ করতে হবে, কি ম্যানারে অপরাধটা করেছে, আপনি এইভাবে এই করেছেন। মাদকদ্রব্য যদি পাওয়া যায়, বলা হয় যে আপনার এই জায়গা থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে, আপনি এই কাজটি করতে যাচ্ছিলেন। এবং মারামারির মামলা যদি হয়, মারামারি বলতে হার্ট করেছে, লাঠি দিয়ে মেরেছে, চাকু দিয়ে মেরেছে, কিভাবে মেরেছে, কোথায় মেরেছে, কখন মেরেছে, সব ইত্যাদি উল্লেখ থাকতে হবে। যে আইনের অধীন চার্জ গঠিত হবে, অপরাধের অর্থ উক্ত আইন অনুসারে হতে হবে, মানে চার্জ গঠন যে আইন, সেই আইন অনুসারে অর্থ বা ডেফিনেশন চিন্তা করতে হবে।
পরিশেষে চার্জ গঠনের সময় অভিযুক্ত আসামি অপরাধ স্বীকার করে কিনা তা জিজ্ঞাসা করতে হবে। দোষী না নির্দোষ সেটা জিজ্ঞাসা করে সাধারণত, সেটাই বলা হচ্ছে। তো 10টি পয়েন্ট দিয়েছি, 5 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। চার্জ গঠনের উদ্দেশ্য কি, কেন চার্জ গঠন করতেই হবে? চার্জ গঠন সংক্রান্ত আইন আলোচনা করুন। চার্জ গঠনের উদ্দেশ্য: ফৌজদারি মামলার বিচার কার্য শুরুর ঠিক পূর্ব মুহূর্তে চার্জ গঠন করা খুবই জরুরি, কেননা চার্জে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি তার সংগঠিত কথিত বা দাবিকৃত অপরাধের বিবরণ থাকে। তার মানে এখানে চার্জ গঠন করার সময় এই যে সবকিছু বলার পরে জিজ্ঞাসা করে আপনি এই কাজটি করেছেন কিনা, দোষী না নির্দোষ, এটা তখন আসামি বুঝতে পারে যে হ্যাঁ আমার এবার বিচার শুরু হলো। আবার একাধিক মামলা যদি থাকে, একটা আসামির বিরুদ্ধে 4, 5, 7টা মামলা আছে, সে বুঝতে পারবে যে আসলে আজকে আমার কোন মামলার চার্জ গঠন হলো এবং কোন মামলার বিচার হতে চলেছে, না হলে কনফিউশন সৃষ্টি হবে। তাই তো এখানে আরো কি কি উদ্দেশ্য পয়েন্ট আকারে দিয়েছি। চার্জ গঠনের মাধ্যমে যার বিরুদ্ধে অপরাধ অভিযোগ আনা হয় তার পরিচয় জানা যায়। এখানে চার্জের সময় বলা হচ্ছে যে আপনি অমুক, এখানে সে যদি চার্জ গঠনের সময় বলতে পারবে যে হ্যাঁ আমি অমুক না, এখানে যে রহিমের কথা বলা হচ্ছে সেই রহিমের পিতার নাম হচ্ছে কামাল, আর আমার পিতার নাম হচ্ছে এই। অতএব আমি সেই ব্যক্তি না, আমাকে ভুল মামলায় ধরে নিয়ে আসা হয়েছে এবং আমার বিরুদ্ধে ভুল মামলায় চার্জ গঠন করা হচ্ছে। আমার বিরুদ্ধে মামলা আছে কিন্তু আমি এই মামলার আসামি না। এইভাবে কিন্তু কনফিউশন তৈরি হলে দূর করা যাবে। অতএব আনুষ্ঠানিকভাবে অবশ্যই চার্জ গঠন করতে হবে। এখানে তার যে মানবাধিকার সেটাও কিন্তু লঙ্ঘন হয় যদি চার্জ গঠন না করা হয়। কারণ আইনের আশ্রয় লাভের অধিকার সবার আছে, আত্মপক্ষ সমর্থনের অধিকার সবার আছে। নিজের যদি অ্যাডভোকেট না থাকে, এখানে সরকার পক্ষ কিন্তু লিগ্যাল এডের মাধ্যমে অ্যাডভোকেট নিয়োগ করে থাকে, যেন আসামি চার্জ গঠনের সময় কনফিউজড না হয়। এটা কিন্তু আইনজীবী বলে দেয়, বুঝিয়ে দেয়। চার্জ গঠনের মাধ্যমে মূল অভিযোগ সম্পর্কে জানা যায়। অনেক সময় দেখেছি যে চার্জ গঠন হচ্ছে, আসামি বুঝতে পারে না দোষী বলবো না নির্দোষ বলবো, তখন কিন্তু আগে থেকেই আসামি পক্ষের আইনজীবীকে শিখিয়ে দেওয়া উচিত বা বুঝিয়ে দেওয়া উচিত। যদি দোষ স্বীকার করে তো নিশ্চয়ই বলবে। ছোট ছোট মামলায় দোষ স্বীকার করলে হয়তো বা 300, 400, 500 বা 1000 জরিমানা দিয়েই কিন্তু মামলা, জরিমানা বলতে অর্থদণ্ড দিয়েই কিন্তু মামলা শেষ হয়ে যায়। অথবা প্যারোল, সরি, প্রবেশন, প্রবেশন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ কাউকে সাজা দিল না, কিন্তু বললো যে 1 মাস বা 2 মাস বা 1 বছর ধরে আপনাকে অবজার্ভ করা হবে, মাদক যদি গ্রহণ করে থাকেন আপনার ডোপ টেস্ট করা হবে সরকারি খরচে, এবং সাথে আরো কিছু ভালো কাজ দিয়ে দেয়। যদি মুসলমান হয় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। এগুলা দেখার জন্য আবার প্রবেশন অফিসার আছে, তিনি অবজার্ভ করবেন, আবার বলবে 5টা গাছ লাগাবেন রাস্তার ধারে। এরকম ভালো কাজ, সামাজিক কাজ দিয়ে দেয়। চার্জ গঠনের মাধ্যমে মামলা একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলতে থাকে, যার ফলে জটিলতা পরিহার করা যায়, বোঝা যায় মামলা কোন স্টেপে আছে, এবার কোথায় যাচ্ছে। চার্জ গঠনের মাধ্যমে অপরাধ কে কিভাবে সংগঠিত করেছিল তা জানা যায়, তাই এটাও চার্জ গঠনের একটি উদ্দেশ্য। যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধ সম্পর্কে আইন কি বলে তা চার্জ গঠনের মাধ্যমে জানা যায়। কারণ কোন সেকশন সেটা তো উল্লেখ করা হলো, বলেই যে আপনার পেনাল কোডের এত এত ধারায় চার্জ গঠন করা হলো। পেনাল কোডের 302, আপনাদের বিরুদ্ধে পেনাল কোডের 302 এবং 34 ধারায় চার্জ গঠন করা হলো। আপনাদের বিরুদ্ধে 323, 324, 326, 307 এবং 34 ধারায় চার্জ গঠন করা হলো। তাহলে বুঝতে পারে কোন কোন ধারায় হলো, আইনজীবী বুঝতে পারে এবং মক্কেল জিজ্ঞাসা করলে সে তাকে বুঝিয়ে দিতে পারে। চার্জ গঠনের সময় কোনো অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ লাভ করে, যেটা এটাকে আমরা দেখলাম, এটা একটা উদ্দেশ্য। এছাড়াও চার্জ গঠনের অন্যতম উদ্দেশ্য হলো অভিযুক্ত ব্যক্তিকে বিচার কার্যক্রম শুরুর পূর্ব মুহূর্তে দোষ স্বীকারের সুযোগ দান করা। একটু আগে আমি বললাম সে দোষ স্বীকার করতেও পারে, দোষ স্বীকার করলে হয়তোবা লঘু শাস্তি হতে পারে অথবা তাকে প্রবেশনে দিতে পারে। চার্জ গঠনের সময় আসামি দোষ স্বীকার করলে সে মোতাবেক আসামিকে সাজা প্রদান করে বিচার কার্য সমাপ্ত ঘোষণা করা যায়। এক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় না, বিধায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়। তাহলে তার মানে দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও কিন্তু চার্জ গঠনের একটা ভূমিকা আছে। চার্জ গঠন না হলে তো বিচারই শুরু হয় না। চার্জ গঠন সংক্রান্ত আইন আমরা দেখবো এবার সিআরপিসি অনুসারে। চার্জ গঠন সংক্রান্ত আইনগুলো একটু জটিল, একটু মনোযোগ সহকারে পড়বেন। আমার নোটের পাশাপাশি বিয়ার একটু পড়বেন এবং উদাহরণ থাকলে উদাহরণগুলো পড়বেন। 233-এ সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করতে হবে।
যদি আলাদা আলাদা অভিযোগ থাকে আলাদা আলাদা অভিযোগ গঠন করতে হবে, এটাই বলা আছে। উদাহরণ হচ্ছে একটি চুরি ও অন্য একটি ক্ষেত্রে গুরুতর আঘাতের অপরাধে অভিযুক্ত। তার মানে সে, মনে করেন যে 380 ধারা এবং সেই সাথে আঘাত করেছে, আহ, গুরুতর আঘাত, সেই সাথে দিয়ে দিলাম 326 ধারা। তাহলে 380 এবং 326 ধারা দুইটা আলাদা বিষয়। একটা আঘাত করেছে, চুরি করতে যেয়ে হয়তো বা আঘাত করেছে ধরা পড়ার ভয়ে, আর জাপটে ধরতে মানে আটকানোর চেষ্টা করেছে চোরকে, মালিককে চাকু বের করে মেরে দিয়েছে। সেই ক্ষেত্রে এখানে চুরি এবং গুরুতর আঘাতের বিষয়টা আসবে। আবার দুইটা যদি একসঙ্গে যদি হয়, এটা কিন্তু আবার কি হয়ে যাবে, 382 ধারায় হয়ে যাবে। অর্থাৎ প্রস্তুতি, বা এটা আবার কনটেক্সট বা ঘটনা অনুসারে রবারিও হয়ে যেতে পারে, আবার ডাকাতিও হয়ে যেতে পারে যদি বেশি ব্যক্তি হয়। তো কোন প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে সেটা বুঝতে হবে। গুরুতর আঘাত এবং চুরি, মনে করেন যে চুরি করছে, করে বের হওয়ার পর চলে যাচ্ছিল, পরে হয়তোবা অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আঘাত হয়েছে। তার মানে দুইটা পৃথক ঘটনাকে কেন্দ্র করে যদি আমি একটা মামলাও করি, হয়তোবা একই দিনে সকালে একটা ঘটনা ঘটেছে, বিকেলে আরেকটা ঘটনা ঘটেছে, সকালে চুরি করেছে, বিকেলে গুরুতর আঘাত করেছে, ভিকটিম একই হয়তোবা, বা পরিবারের ব্যক্তি। তো মামলা একটা করলো, কিন্তু এখানে দুইটার জন্য আলাদা সেকশন উল্লেখ করে আলাদা চার্জ গঠন করতে হবে। এক্ষেত্রে এর বিরুদ্ধে ভিন্ন দুইটি সুস্পষ্ট অপরাধের জন্য ভিন্ন দুইটি অভিযোগ গঠন করে পৃথকভাবে বিচার করা যাবে। তার মানে এখানে অভিযোগ বা চার্জ দুইটি হবে। 234 একই প্রকৃতির তিনটি অপরাধ 1 বছরের মধ্যে সংঘটিত হলে এক্ষেত্রে অভিযোগ গঠন করা যাবে কিভাবে? ভিকটিম ভিন্ন হলেও একই অভিযোগ গঠন করে একটি মাত্র মামলার বিচার করা যাবে। ভিকটিম বলতে যার সাথে অপরাধটা সংঘটিত হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত পক্ষ, ভুক্তভোগী। তো ভিকটিম যদি ভিন্ন হয়, একই এলাকার যদি হয়, তাহলে সবাই মিলে একটা মামলা করলেও হবে। মনে করেন যে আমরা দেখি যে ওই যে মারামারি বলি, সাধারণ ভাষায় মারামারি মামলায় হতাহতের ঘটনা ঘটে, এখানে ভিকটিম অনেকগুলো থাকে। তো একই পরিবারের বা একই ঘটনা থেকে কেন্দ্র করে 4-5 জন আঘাতপ্রাপ্ত হয়েছে, 4-5 জনের চিকিৎসা হয়েছে। তারা কি সবে আলাদা আলাদা মামলা করবে? ঘটনা তো একটাই ঘটেছে, বা এক একদিনে ঘটুক না, দ্বিতীয় দিনেও যদি ঘটুক, তাহলে কিন্তু আলাদা মামলা না করে এখানে অভিযোগ গঠন করার কথা বলা হচ্ছে, যে একটি অভিযোগ গঠন করা যাবে, আলাদা করার দরকার হবে না। যেমন 379 এবং 382, চুরি এবং গৃহে চুরি। মনে করেন কোন চোর বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যে দেখলো যে সেখানে একটা কি আছে, মোবাইল ফোন আছে, মোবাইল ফোনটা চুরি করে নিল, এবং বাড়ির বাইরে এসে দেখলো যে বাড়ির বাইরে আবার একটা ছাগল বাঁধা আছে। সেটা কিন্তু একেবারে বাড়ির বাইরেই, অথবা অন্য কোনো কিছু বাড়ির বাইরে আছে, কোনো মূল্যবান কোনো কিছু। অথবা এরকম হতে পারে যে বাড়ির বাইরে কনস্ট্রাকশন হচ্ছিল, ইট রাখা আছে। তো এইদিকে বাড়ির ভিতর থেকে সে একটা মোবাইল ফোন নিল, বাড়ির বাইরে থেকে 4-5টা আবার ইট চুরি করে নিয়ে চলে আসলো। এখন ইটেরও দাম আছে। তো এই যে বাড়ির ভেতরে চুরি করা 380, বাড়ির বাইরে চুরি করা 379, সেক্ষেত্রে কিন্তু একত্রে চার্জ গঠন করা যাবে, আলাদা আলাদা করার দরকার নাই, কারণ দুইটা অপরাধের প্রকৃতি কিন্তু একই। তাই বলা হচ্ছে যে একই প্রকৃতির অপরাধ কিংবা চেষ্টার অপরাধের ক্ষেত্রেও একত্রে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলার বিচার করা যাবে। আজকে দিনে রেস্ট নিতে পারিনি বা একটু ঘুম হয়নি, রাত জেগে কালকে আপনাদের ক্লাস করিয়েছি, সেটার ফল আজকে পাচ্ছি। তো যাই হোক, একটু যদি গোছানো ভাবে আপনাদের করে দিতে পারি সেটাও খারাপ কি। আজকে একটু ঘুমাবো ক্লাস শেষে, তাহলে আবার স্বাভাবিক হয়ে যাবে শারীরিক অবস্থা। 235 একাধিক অপরাধের বিচার। অপরাধ একাধিক হয়ে গেছে, 335ও খুবই গুরুত্বপূর্ণ। কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটি মাত্র কার্যে সামিল বলে গণ্য হয়, এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক কৃত হলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। মামলা একটি হবে, কিন্তু অভিযোগ একটাও হতে পারে একসঙ্গে করে, অথবা আলাদা আলাদাও হতে পারে। মামলা একটি হবে। 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃক কৃত হলে একাধিক অভিযোগ গঠন করা হলেও
কিন্তু একটি মামলাই হবে। আমরা যে দস্যুতা করেছে, এমসিকিউ একটা প্রশ্ন পড়ি যে একটি ডাকাত দল দুইটি বাড়িতে চুরি করেছে, একটা রাত একটার সময়, একটা এইচ এরকম নাম, এইচ কে এরকম নাম দেওয়া আছে, এইচ এর বাসায় এবং কে এর বাসায় রাত একটায় এবং তিনটায়, এরকম একটা উদাহরণ আছে। তো সেক্ষেত্রে কয়টি অভিযোগ গঠন করা হবে? একটি মামলা করা হবে। দুঃখিত। তো একক কার্য বা মিলিত কার্য বা সমন্বিত কার্যের মাধ্যমে কৃত অপরাধের ক্ষেত্রে একটি অভিযোগ করা যাবে এবং মামলাও একটি হবে। এই ধারা দণ্ডবিধি 1860-এর 71 ধারাকেও কিন্তু প্রভাবিত করবে না। তার মানে মামলা একাধিক অপরাধের বিচারের ক্ষেত্রে একটি মাত্র মামলা হিসেবে ট্রিট করে মামলা করতে হবে। 36-এ বলা হচ্ছে কি অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে যদি সন্দেহ হয় সেই ক্ষেত্রে কি করবে, কিভাবে অভিযোগ গঠন করবে। অভিযোগকৃত সকল বা যে কোনো একটি অপরাধের জন্য অভিযোগ গঠন করে বিচার করা যাবে। অর্থাৎ 4-5টা মামলার অপরাধের কথা বললাম, কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে কোনটা হবে কোনটা হবে না, সেক্ষেত্রে সবগুলোই বা যে কোনো একটা। 339, যে সকল ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে। দেখেন এখানে কিছু কিছু সেকশন আমি ছেড়ে দিয়েছি, প্রশ্নের নম্বরের উপর ডিপেন্ড করছে কত। এখানে 7 নম্বরের জন্য এটা পারফেক্ট উত্তর হয়ে আছে। যদি 10 নম্বরও হয়, মাঝখানে দু একটা সেকশন অ্যাড করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই, উদাহরণ অ্যাড করতে পারেন, বা এতটুকু লিখলেও হবে। 10-এর 10-এর যদি প্রশ্ন আমি এটা করি, 10-এর মধ্যে এটা অন্তত আপনি 7.5-8 পাবেন। একই কার্যের দ্বারা কৃত একই অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ একত্রে বিচার করা যাবে। একই অপরাধ এবং একই অপরাধের সহায়তা বা চেষ্টার জন্য অভিযুক্ত একজন সহায়তা করলো আর একজন কাজ করলো। আমরা গতদিন দেখলাম যে দস্যুতা করতে গেছে, দস্যুতা করছে যে ধরা পড়ছিল, খুনও করে ফেলেছে। তার মানে এ দস্যুতা করার জন্য অস্ত্র দিয়েছে, বি আসি, বি এবং সি দস্যুতা করতে গেছে, আমরা দেখলাম না? তাহলে এ বি সি সবারই একসাথে বিচার হলো, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পেনাল কোডের সাথে এবার আপনারা সিআরপিসির একটা কানেকশন পাচ্ছেন আশা করি। 12 মাসের মধ্যে কৃত যুক্তভাবে 234 ধারার অর্থ অনুসারে একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরকেও কিন্তু একত্রে বিচার করা যাবে। একই কার্যের দ্বারা কৃত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গকেও একত্রে বিচার করা যাবে। চুরি বা বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক আত্মসাৎ সম্পর্কিত সম্পত্তির বিষয়ে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গ তারা একটি মামলায় একত্রে বিচারের আওতায় আসতে পারে। দণ্ডবিধি 411, অর্থাৎ চোরাই মাল গ্রহণ বা যার কাছে চোরাই মাল পাওয়া গেল, আলামত উদ্ধার হলো সে। 414 ধারা মতো অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গও কিন্তু কি হবে, এখানে 414-তে কেউ যদি চোরাই মালে ব্যবসা করে তার বিরুদ্ধে মামলা হতে পারে। একজন চুরি করলো, একজন চোরাই মাল গ্রহণ করলো, করে নিয়ে এসে আরেকজন দোকানদারকে দিল, তো সবাই কিন্তু ওই 411, 414 এগুলোর সাথে কানেক্টেড হয়ে যাবে। 12 অধ্যায়ে বর্ণিত জাল মুদ্রা সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিবর্গ। জাল মুদ্রা এটা একটা সিন্ডিকেট চক্রের মাধ্যমে হয়। কেউ ডিজাইন তৈরি করে, কেউ কম্পিউটারে ডিজাইনটা প্রিন্ট করে, কেউ কাগজ কাটিং করে, কেউ এইটাকে বাজারে ছেড়ে দেয়, আবার বাজারে ডিস্ট্রিবিউট করার জন্য ভিন্ন ভিন্ন লোক আছে। তো এই যে জাল নোটের সাথে জড়িত পুরো গ্যাং সবাইকে একসাথে একটি মামলায় বিচার করা যাবে। রিভিশন কিংবা আপিল আদালত করতে কোনো মামলার চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে ফলাফল কি? একটা মামলায় আদালত খালাস দিয়েছে অথবা অপর্যাপ্ত দণ্ড দিয়েছে অথবা পর্যাপ্ত দণ্ড দিয়েছে। যদি খালাস দেয় এবং অপর্যাপ্ত দণ্ড দেয় তাহলে কে মামলার আপিল করবে? সংক্ষুব্ধ পক্ষ হবে বাদী, যে মামলা করেছিল সে, সে পক্ষ আপিল করবে নিজে অথবা পিপির মাধ্যমে। আর যদি আসামি পক্ষ কখন আপিল করবে? আসামি পক্ষ যখন দেখবে যে মামলায় সাজা দিয়েছে তখন আসামি পক্ষ আপিল করবে, অথবা অপর্যাপ্ত সাজা দিলেও আসামি পক্ষ আপিল করতে পারে। ভাবতে পারে যে এই সাজাটা আমার হয়তো বা হবে না, আমি যদি আপিল করি তাহলে খালাস পাবো। খালাসের আশায় আসামি পক্ষ কি করে? আপিল করে।
তো আপিল আদালতে দেখলো যে এই মামলায় চার্জ গঠন করা হয়নি, চার্জ গঠন না করার কারণে আসামিকে খালাস দেওয়া হয়েছে, কিংবা চার্জ গঠন না করে আসামিকে সাজা দেওয়া হয়েছে। যে ধরনেরই সিচুয়েশন হোক না কেন, আপিল কে করেছে সেটা ম্যাটার না, কোন পক্ষ করেছে সেটাও ম্যাটার না। চার্জ গঠন না করার ফলাফলটা কি এবার আমরা দেখব। রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে, অর্থাৎ মূল মামলায় রায় হয়ে গেছে, এটার বিরুদ্ধে আপিল বা রিভিশন হয়েছে, রিভিশন আদালত সেই ফাইলটা অর্থাৎ এলসিআরটা, নিম্ন আদালতের নথিটা ওপেন করে পর্যালোচনা করতে গিয়ে দেখছে চার্জই তো গঠন করেনি, চার্জের জন্য কোনো স্টেপই রাখেনি ম্যাজিস্ট্রেট, দ্রুত পার হয়ে গেছে। তাহলে উহার ফলাফল প্রতিটি মামলার অবস্থানে ভিন্ন ভিন্ন হতে পারে। নিম্নে চার্জ গঠন না করা ফলাফল সমূহ ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান মোতাবেক আলোচনা করা হলো। সূচনা করে দিলাম। এবার আমি পত্র কার্যবিধি 232 ধারা বিধান মতে রিভিশন বা আপিল আদালত প্রয়োগকালে, ক্ষমতা প্রয়োগকালে সংশ্লিষ্ট আদালত বা মহামান্য হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, কি মনে করবেন, চার্জ গঠন না হওয়ায় বা ভুলভাবে চার্জ গঠিত হয় আসামি পক্ষ আত্মপক্ষের সমর্থনের বিষয়ে বিভ্রান্ত হয়েছে বলে হয়তো বা পরে ছাপাই সাক্ষী দেয়নি, বা আরো কোনো স্ট্রং পদক্ষেপ নিতে পারত আসামি বা আসামি পক্ষ, তবে পুনরায় সঠিকভাবে চার্জ গঠন পূর্বক মামলাটি নতুন ভাবে বিচারের নির্দেশ দিবেন। অর্থাৎ উপর কোর্ট থেকে আবার নিম্ন আদালতে মামলা কি চলে যাবে, বিচারের জন্য চলে যাবে। আমরা সিভিল মামলা যেটাকে রিমান্ড বলি সেই ধরনের। অথবা উচ্চ আদালত অতিরিক্ত সাক্ষ্য নিয়েও কিন্তু চার্জ গঠন করে সাক্ষ্য নিতে পারে। উচ্চ আদালত নিজে মামলা পাঠিয়ে দিবে, দিয়ে বলবে যে আবার চার্জ গঠন করেন এইভাবে, অথবা উচ্চ আদালত চার্জ গঠন করে আবার নিম্ন আদালতে পাঠিয়ে দিতে পারে। মামলার ঘটনাবলীর প্রকৃতির কারণে যদি বৈধ চার্জ গঠন করা সম্ভব নয়, এরকম যদি হয়, তবে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে দিবেন। আবারও বলি, মামলার ঘটনাবলী প্রকৃতির কারণে যদি বৈধ চার্জ গঠন করা সম্ভব নয় এরকম পরিস্থিতিতে, তবে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে দিবেন। এইটা ভুল আছে কিনা একটু চিন্তা করি। মামলার ঘটনাবলীর প্রকৃতির কারণে যদি বৈধ চার্জ গঠন করা সম্ভব নয়, মানে সম্ভব না হয়, তবে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে দিবেন। আচ্ছা, এটা আবার একটু আমি দেখে এটা কারেকশন করে দেবো। 232 ধারা, আমার মনে হচ্ছে হয়তো বা ভুল আছে, নাও থাকতে পারে। আবার অত্র কার্যবিধির 535 ধারা বিধান মতে অভিযোগ বা চার্জ গঠন প্রণয়ন না করা ফলাফল নিম্নরূপ। এখানে 232 ধারায় চার্জ গঠন ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক, আর হচ্ছে এখানে 535 ধারায় চার্জ গঠন, এখানে আলাদা বিধান আছে। রিভিশন বা আপিল আদালত মনে করে যে চার্জ প্রণয়ন না করার ফলে ন্যায় বিচার ব্যাহত হয়নি, তবে সিদ্ধান্ত বা দণ্ডাদেশ বাতিল করবেন না। অর্থাৎ ন্যায় বিচারই যদি হয় তাহলে আর আ- আদালতের নিম্ন আদালতের রায় তো আর বাতিল করবেন না। আর যদি ন্যায় বিচার ব্যাহত হয়, যদি মনে হয় যে ভিন্ন আহ, ন্যায় বিচার করা যেত, ভিন্ন রূপ আদেশ আসতো, সেই ক্ষেত্রে চার্জ গঠন পূর্বক বা প্রণয়ন পূর্বক পরবর্তী কার্যক্রম পুনরায় শুরুর আদেশ দিবেন। অর্থাৎ উচ্চ আদালত, রিভিশন বা আপিল আদালতকে উচ্চ আদালত বলা হচ্ছে, নিম্ন আদালত অর্থাৎ যে আদালতে রায় দিয়েছিল সে আদালতে মামলাটা ফেরত দিবেন বিচার করার জন্য। ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে খয়ের স্ত্রীর সাথে ব্যভিচার করে। ক, এর বিরুদ্ধে পেনাল কোডের 454 এবং 487 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে ওই মামলার অধীনে শাস্তি দেওয়া যাবে কি, আলোচনা করুন। 233-এ কি বলা আছে সেটা প্রাসঙ্গিক আইন। প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে, অর্থাৎ যতটি অপরাধ হবে চার্জও ততটি করতে হবে। তাহলে 235 ধারার বিধানে যেটা বলা হচ্ছে, কতকগুলো পরস্পরযুক্ত সম্পর্কযুক্ত কার্যক্রম যখন একটি মাত্র কার্যে শামিল হবে বিবেচিত, তখন কিন্তু মামলা একটি হবে, কিন্তু এক বা একাধিক অভিযোগ হবে। একটু আগে আমরা পড়েছি এটা, সেটা আবার এখানে রিপিট হচ্ছে। এবং দুই বা ততোধিক সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃকৃত হলে একটি অভিযোগ গঠন করা হলেও কিন্তু একাধিক অভিযোগ গঠন করা হলেও একটি মাত্রই মামলা হবে। একাধিক মামলা করে মামলার সংখ্যা বৃদ্ধি করার দরকার নাই। এবার সিদ্ধান্ত আমরা দিতে পারবো যে এই দুইটা সেকশন একসাথে করা যাবে কিনা।
তাহলে সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোডের 454 এবং 457 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। এক্ষেত্রে ক এর বিরুদ্ধে দুইটি চার্জ গঠিত হলেও মামলা কিন্তু একটি হবে। দুইটি চার্জ কেন হচ্ছে? কারণ ভিন্ন তাই। এখানে 32-এর 2 এর কথা বলছে ভাই। তো 32-এর 2 কোনটার জন্য বললো বুঝতে পারলাম না, পরে কথা বলছি, স্বপন ভাইয়ের সাথে পরে কথা বলছি। ক চুরির দায়ে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির 380 ধারায় চার্জ গঠিত হলো, অর্থাৎ কোনো গৃহ, তাঁবু বা দোকান ঘরে চুরি করেছে। এখানে পেনাল কোডের সাথে কানেকশন আছে সিআরপিসির, কারণ দুইটাই কি ক্রিমিনাল ল। বিচার চলাকালে সাক্ষ্যে যদি ইহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, তো প্রথমে চুরির দায় দিল, পরে বিশ্বাসভঙ্গের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ককে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কি? 237 ধারা মতে আপনাদের এটার উত্তর করতে হবে। আসামের বিরুদ্ধে এক ধরনের অপরাধের জন্য অভিযোগ গঠন করা পর সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে ভিন্ন কোনো অপরাধ করেছে, তবে সে ভিন্ন যে অপরাধ করেছে উক্ত প্রমাণিত অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। যে এটা এক ধারায় চার্জ গঠন করলো, পরে দেখা যাচ্ছে যে মামলা প্রমাণ করতে ভিন্ন ধারায় সাক্ষী আসছে, সেক্ষেত্রে চার্জ পরিবর্তন করে আসামিকে কিন্তু শাস্তি দেওয়া যাবে, যেটা সে করেছে সেটার জন্য সে শাস্তি পাবে। অর্থাৎ চার্জ যে অপরাধের জন্য হোক না কেন, চার্জের সময় এক ধারা বললো, কিন্তু পরে যে দেখা গেল সেটা ভিন্ন ধারা। মনে করেন যে চার্জের সময় জানা গেল যে এই মামলার আসামি 4 জন এবং সেটা দোষুতা, পরে দেখা গেল যে এই মামলার আসামি 5 বা তার বেশি, তখন কিন্তু এখানে আর সেটা দোষুতা থাকবে না, সেটা কি হয়ে যাবে, রবারি হয়ে যাবে, শাস্তি বেশি হবে। তাহলে সাক্ষ্য প্রমাণে যদি ভিন্ন অপরাধ প্রমাণিত হয়, তবে উক্ত ভিন্ন অপরাধের জন্য আসামিকে শাস্তি দেওয়া যাবে। এটা 237 ধারা বিধান পড়লাম। এবার আমরা সিদ্ধান্তে আসব যে কয়ের বিরুদ্ধে দণ্ডবিধির 380 ধারায় চার্জ গঠিত হয়েছে এবং পরে জানা গেল যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ক কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করবেন, অর্থাৎ চুরির জন্য আর তাকে শাস্তি দেওয়া হবে না।